ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, তার লয়ার ছিল, তার বিরুদ্ধে ৭৮টা মামলা ছিল, তার এই কলার বোন থেকে পায়ের পাতা পর্যন্ত ১১৪টা ফ্র্যাকচার ছিল। কোর্ট অর্ডার দিলেন দেলোয়ারকে প্রডিউস করা হোক। তখনকার অ্যাটর্নি জেনারেল বৃদ্ধাঙ্গুলি দেখালেন, দেলোয়ারকে প্রডিউস করলেন না। কনস্টিটিউশন বলতেছে আমাকে যদি তুমি পরিবর্তন করতে চাও, কারণ আমি হচ্ছি সেই চুক্তি জনগণ এবং রাষ্ট্রের মধ্যে, তো চুক্তি যদি পরিবর্তন করতে চাও তাহলে রাষ্ট্রের জনগণের মতামত নিতে হবে। গণভোট নিয়ে এত কথা হচ্ছে, গণভোটের কি দরকার? জনগণ যে গণভোট চাই সেটা কিভাবে বুঝতেছি আমরা? আচ্ছা, এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আমার ভাইয়ের কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, আজকে যদি জামাতে ইসলাম এবং বিএনপির মধ্যে কোনো দোষারোপের রাজনীতি শুরু হয়, এতে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী বলবো না, ভারত। কারণ ভারত চায় এই ইউনিটটাকে নষ্ট করতে। তাহলে আমরা যে বিনির্মাণ করতে চাচ্ছি যে দেশ, সেই দেশ তা আমরা কোনোদিনই বিনির্মাণ করতে পারবো না। সেই জন্য ভাইয়ের সকল প্রশ্নের উত্তর আমার কাছে থাকলেও আমি সেই উত্তরগুলো দিতে চাচ্ছি না। তবে দুইটা জিনিস খালি বলে দিই। উনি যে কথা বললেন যে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে জড়িত ছিল, অন্যায় অত্যাচার করেছে, খুব এটা দুঃখই পেলাম। দুঃখ পেলাম এই কারণে, ভাই সাংবাদিক মানুষ, ভাইয়ের জানার কথা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি অ্যারেস্ট হলেন। উনি অ্যারেস্ট হওয়ার পরে দেখেন বিনিময় কীরকম, মানে ৭১ সালে আমরা শুনেছি এক ভাইকে তুলে নিয়ে গেছে, শুনেছি না, আপনাকে বলে দিই। আমার দুই চাচা শহীদ হয়েছে, তাদের লাশ পায়নি। আমার বড় চাচা, সে তখন রাজশাহী মেসতে পড়তেন, তাকে যখন কোলাবরেটর ধরে নিয়ে গেল আর্মি ক্যাম্পে, তখন তাকে বলা হলো, আমার ছোট চাচা তখন একটা কলেজের জিএস ছাত্রলীগ করতো, বললো ওই ছোটজনকে যদি নিয়ে আসো তাহলে বড়জনকে ছেড়ে দেওয়া হবে। বাড়ির সবাই মানা করলো, আমার ছোট চাচা শোনেননি, তিনিও চলে গেলেন। এবং আজ পর্যন্ত আমরা দুইজনার কারোই ডেড বডি পাই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তার স্ত্রী তখন প্রেগনেন্ট, তার ২.৫ বছরের একটা সন্তান ছিল, সেই স্ত্রীকে তুলে নিয়ে আসা হলো, র্যাব 1 তুলে নিয়ে এসছে। নিয়ে আসার পরে কি বার্গেনটা কি, শফিকুল ইসলাম মাসুদ যদি ধরা দেয় তাহলে প্রেগনেন্ট ওয়াইফকে ছেড়ে দেওয়া হবে। সে প্রসব বেদনা উঠলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হলো, একটা সন্তান জন্মগ্রহণ করলেন। ডাক্তাররা বললেন এ সন্তান কতক্ষণ বাঁচবে উই ডোন্ট নো। পুরা হসপিটাল পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা দেওয়া হলো যে শফিকুল ইসলাম মাসুদ যদি তার সন্তানের মুখটা দেখতে আসে তাকে অ্যারেস্ট করা হবে। ৪-৫ ঘন্টা পর সে বাচ্চাটা মারা গেল, জানাজা পর্যন্ত পড়তে পারেন। এই হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমি দেলোয়ার ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, তার লয়ার ছিলাম, তার বিরুদ্ধে ৭৮টা মামলা ছিল, তার এই কলার বোন থেকে পায়ের পাতা পর্যন্ত ১১৪টা ফ্র্যাকচার ছিল। আমরা দরখাস্ত দিলাম দেলোয়ার কোথায়, হেভিয়াস কর্পাস করে দেলোয়ারকে খুঁজে বের করা হোক। কোর্ট অর্ডার দিলেন দেলোয়ারকে প্রডিউস করা হোক। তখনকার অ্যাটর্নি জেনারেল বৃদ্ধাঙ্গুলি দেখালেন, দেলোয়ারকে প্রডিউস করলেন না। ডক্টর ফখরুদ্দিন মানিক, তার বিরুদ্ধে ১১৪টা মামলা ছিল। তাই আমি যদি এই লিস্ট বলতে যাই, লিস্ট শেষ করতে পারবো না। সো নিজেদের মধ্যে বিভেদ করার, আমার মনে হয় এই 3টা উত্তরই যথেষ্ট। নিজেদের মধ্যে বিভেদ করার মতো কোনো ইস্যু আমরা হয়তো তুলব না। বেঁচে থাকার তাগিদে, বেঁচে থাকতে গেলে, এদেশের সংগ্রাম করতে গেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কার 10 বছরে, কিন্তু গোপনে যতক্ষণ আল্লাহ তাকে বলেননি প্রকাশ্যে প্রচার করার কথা, ততক্ষণ প্রকাশ্যে প্রচার করেনি। রাজনৈতিক কারণে যদি আমার মতাদর্শ আমি গোপনে গোপনে ছড়িয়ে থাকি, সে নিশ্চয়ই কোনো অপরাধ না। এখন আমি দ্বিতীয় জিনিসে আসি। দেখেন, উনি বললেন ডাকসুর ইলেকশন হয়তো ন্যাশনালে ইফেক্ট ফেলবে না, এইটাতে আমি মতবিরোধ করব না। তবে আমার কাছে কিন্তু একটা অন্য উদাহরণ আছে। 6 জুন 1990 সালে ডাকসুর ইলেকশন হয়। আবার বলতেছি 6 জুন 1990, সেখানে ছাত্র দলের আমান খোকন পরিষদ জয়যুক্ত হলো। এবং দেখেন এই জুন মাসের পরেই আন্দোলন চাঙ্গা হলো এবং 90 সালে 6 ডিসেম্বর এরশাদের পদত্যাগ হলো। সো ডাকসু সবসময় এই রাজনীতিতে, এদেশের রাজনীতিতে একটা ব্যাপার। আগেকার দিনে গ্রিস সিটি স্টেটে জনগণকে ডাকা হতো, তখন 30-40 জন লোক ছিল, বলা হতো এই প্রস্তাবকে তুমি সমর্থন করো কি করো না, হাত তুলে জানাও। এখন তো কোটি কোটি মানুষ, এই মানুষের প্রতিনিধিত্ব করে আমরা রাজনীতিবিদরা। আমরা এই ঐক্যমত কমিশনে 270 দিন কাজ করে আমরা বললাম এই 88টার জায়গায় কনস্টিটিউশন পরিবর্তন করতে হবে। কার জন্য বলতেছি? জনগণের জন্য।
এই কনস্টিটিউশনের সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। কনস্টিটিউশন বলতেছে আমাকে যদি তুমি পরিবর্তন করতে চাও, কারণ আমি হচ্ছি সেই চুক্তি জনগণ এবং রাষ্ট্রের মধ্যে, তো চুক্তি যদি পরিবর্তন করতে চাও তাহলে রাষ্ট্রের জনগণের মতামত নিতে হবে। আর রাষ্ট্রের মতামত নিতে গেলে কিভাবে মতামত নিতে হবে? পার্লামেন্ট ইলেকশন না, সেটা হচ্ছে জনগণের গণভোটের মাধ্যমে। গণভোট কিন্তু সবসময় হয় না, গণভোট হয় হচ্ছে যখন আপনি আপনার চুক্তি পরিবর্তন করতে চাইবেন তখন। আজকে যে গণভোটের কথা বলা হচ্ছে, এই গণভোটটা কিসের জন্য? এই গণভোটটা বলা হচ্ছে আমরা সাংবিধানিক কাঠামোটাই চেঞ্জ করতে চাই, আমরা দুইটা হাউস চাই, যেটা এই কনস্টিটিউশন অ্যালাউ করে না। আমরা বিচার বিভাগে হাইকোর্টের সমস্ত জায়গায় দিতে চাই। তো এইরকম ৮৮টা যখন বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ করতে চায়, তখন আমার সাথে যে রাষ্ট্রের যে চুক্তি, এই চুক্তি নবায়ন করতে গেলে আমার কি লাগবে? সম্মতি লাগবে। এই সম্মতির নাম হচ্ছে গণভোট।